Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? হারাধনের বিড়াল। গ্রামের একমাত্র মুচি হারাধন। প্রতিদিন রেল স্টেশনের এক কোনায় বসে। খুব কম সময়ে এলাকায় পরিচিত হয়ে উঠেছে তার কাজের মাধ্যমে। বেশ কয়েকদিন হলো জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে। এই মুহূর্তে হাতে তেমন টাকা পয়সাও নেই যে নতুন জুতা কিনব। হাতে টাকা আসতে আরও বেশ খানিকটা সময় লাগবে। ততদিন এই জুতোজোড়া দিয়েই চালাতে হবে। জুতোজোড়া হাতে নিয়ে বিকেলের দিকে রেল স্টেশনে এলাম। স্টেশনের এক কোণে ছোট্ট একটা ছাউনির নিচে বসে হারাধন মুচি। বউ বাচ্চা না থাকায় তেমন কোনো চিন্তা নেই। কাজ করে যা ইনকাম করে তা দিয়ে দিব্যি তার দিন চলে যায়। হারাধন মুচির ছাউনির সামনে বেশ ভিড়। স্টেশনের লোকেরা কেউ জুতা পালিশ করছে, কেউ ছিঁড়ে যাওয়া জুতা পুনরায় সেলাই করিয়ে দিচ্ছে। এই অবস্থায় সেদিকে যাওয়াটা আমার ঠিক হবে না। পায়ে সমস্যা থাকার কারণে খুব বেশি একটা সময় দাঁড়িয়েও থাকতে পারি না। স্টেশনের আরেক কোণে শরীফুলের চায়ের দোকান। হারাধন মুচির মতো এলাকায় শরীফুলের চায়েরও বেশ নামডাক রয়েছে। প্রায় সন্ধ্যায় এসে শরীফুলের চা হাতে নিয়ে রেল স্টেশনের ব্যস্ত মানুষকে দেখি। শরীফুলের দোকানেও অনেক ভিড়। পেছনে থাকা টেবিলের এক কোণায় জায়গা পেয়ে বসে পড়ি। কিছুক্ষণ পর শরীফুল এসে চা দিয়ে দ্রুত চলে যায়। অন্য সময় হলে হাসি দিয়ে জিজ্ঞেস করত কেমন আছি, কিন্তু আজ ভিড় বেশি থাকায় কথা বলার সুযোগই পেলাম না। চা খেতে খেতে শরীফুলকে দেখতে লাগলাম। একটানা চা বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছে বেচারা। সন্ধ্যায় ধীরে ধীরে ভিড় কমে এলো হারাধনের মুচির দোকানে। শেষ কাস্টমার তার জুতা পালিশ করিয়ে চলে গেল। অন্য সময় হলে হারাধন মুচি দোকান বন্ধ করে ফেলত, কিন্তু আজ করছে না। নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে। আমাকে দেখেই হলুদ দাঁতগুলো বের করে দিয়ে সে বলল, বিকাল থেকে আমনেরে দেখতেছি ঘুরঘুর করতে, তাই কাজ শেষ কইরা আমনের জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি বললাম, কি করব বল, তোর এখানে যা ভিড় দেখলাম তাই আর আসিনি। নে, এবার আমার জুতোজোড়া ভালোভাবে সেলাই করে দে। হারাধন মুচি হাত বাড়িয়ে আমার জুতো নিতে নিতে বলল, আমনের গো দোয়ায় আজকাল কাজকাম ভালোই হইতেছে, টাকা পয়সাও মেলা পাইতেছি। আমি হেসে বললাম, এবার তাহলে একটা বিয়ে করে নে। টাকা পয়সা যেহেতু ভালোই ইনকাম করছিস, বউ চালাতে তো আর কোনো সমস্যা নেই। হারাধন মুচি সবগুলো দাঁত বের করে দিয়ে বলল, এইটা একটা কামের কথা কইলেন ভাই। দেহি, বয়স তো আর কম হয় নাই, বিয়া একটা করণ লাগবো, একলা আর ভাল লাগে না। বছরখানেক হবে হারাধন মুচি এখানে রয়েছে। এর আগে ঢাকার কোথাও একটা থাকত। কোনো এক ঝামেলা হওয়ায় সব কিছু নিয়ে এখানে চলে আসে। ছাউনির নিচে কুপি জ্বালিয়ে কুপির আলোতে জুতো সেলাই করছে সে। তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ কেন যেন মনে হলো তার মুখ কিছুটা ফ্যাকাশে। হঠাৎ এমন কেন মনে হলো বুঝতে পারছি না। কিছু না বলেই চুপ করে রইলাম। হারাধন জুতো সেলাই করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নেন ভাই, আমনের জুতা সেলাই শেষ হয়ে গেছে। জুতোজোড়া পায়ে দিয়ে পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে দিয়ে হারাধনের দিকে এগিয়ে দিলাম। হারাধন খুশি মনে টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। হারাধনের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরেছি। এমন সময় মিউ শব্দ শুনে থমকে দাঁড়ালাম। শব্দটা হারাধনের দোকান থেকেই আসছে। ঘুরে তাকিয়ে দেখি হারাধনের কোলের মধ্যে একটা কালো বিড়াল। হারাধন বিড়ালটাকে আদর করছে। আমার দিকে তাকিয়ে হাসি মুখে হারাধন বলল, আমার বিলাই, ওর নাম নিম্মু, সুন্দর না? খুব সুন্দর নাম, বলেই আমি আবার হাঁটা ধরলাম। শরীফুলের দোকান থেকে হারিকেনের মৃদু আলো আসছে। বাড়ি যাওয়ার আগে আরেক কাপ চা খেতে পারলে মন্দ হয় না। সন্ধ্যা নামায় শরীফুলের দোকান একদম ফাঁকা। সন্ধ্যার পর এই রেল স্টেশনে মানুষ খুব একটা আসে না। আজ আর কোনো ট্রেন না থাকায় প্ল্যাটফর্মও পুরো ফাঁকা। শরীফুলের দোকানে এসে চায়ের অর্ডার দিলাম। শরীফুল চা বানাতে বানাতে বলল, ভাইজান, হারাধন মুচির বিলাইটা দেখছেন? আমি বললাম, দেখলাম তো, বিড়ালটার নাম নাকি নিম্মু। হ ভাইজান, হ্যাঁ, ওইটার নাম নিম্মু রাখছে। শরীফুল এসে চা দিতে দিতে বলল, কেমন আছেন ভাইজান? তখন মেলা কাস্টমার থাকায় আপনারে জিগাইতে পারি নাই। এই তো রে শরীফুল, ভালোই আছি।
চায়ের কাপে চুমুক দিতে দিতে হারাধন মুচির দিকে তাকালাম। সে এখনও বিড়ালটাকে আদর করছে। আমি শরীফুলকে বললাম, শরীফুল, আজকে হারাধন মুচির চেহারা দেখেছিস? কেমন ফ্যাকাশে! এর আগে তো এমন কখনো দেখিনি। শরীফুল বলল, না ভাইজান, আইজ আর ওইদিকে যাওয়ানোর সুযোগ পায় নাই। আর ওর চেহারা তো সবসময় এমনই থাহে। আমি চা শেষ করে উঠে দাঁড়ালাম। শরীফুলের দিকে ৫ টাকা বাড়িয়ে দিয়ে বললাম, একটু খোঁজ নিয়ে দেখিস তো হারাধনের কিছু হয়েছে কিনা। শরীফুল টাকাটা হাতে নিয়ে বলল, আইসা ভাইজান, আমি খবর নিমনে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে হারাধনের কথা ভাবতে লাগলাম। গত ১ বছরে কখনো তার চেহারা এমন দেখিনি। দেখে মনে হল চেহারা থেকে রক্ত সরে গিয়েছে। হারাধনের তো কোনো রোগও নেই, তাহলে এমন কেন হলো? রাতে তেমন একটা ঘুমও হলো না। ঘুরে ফিরে হারাধন মুচির ফ্যাকাশে চেহারাটা চোখের সামনে ভাসতে লাগল। বুঝতে পারলাম হারাধন মুচির এমন রক্তশূন্যতার কারণ না জানা পর্যন্ত শান্তি পাব না। সকাল হতেই বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। গতকাল হারাধনের কালো বিড়ালটা দেখার পর থেকেই আমার ভেতর কেমন অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে বিড়ালটার মায়ায় পড়ে গিয়েছি। এখনও নাস্তা করিনি। স্টেশনে গিয়ে শরীফুলের দোকান থেকে নাস্তা সেরে নিব। সাত সকালে আমাকে স্টেশনে দেখে অবাক হল শরীফুল। বলল, ভাইজান, এত সকালে এইখানে কে? কেউ আসবো নাকি? শরীফুলের দোকানে রাখা টেবিলে বসতে বসতে বললাম, না রে শরীফুল, কেউ আসবে না। হারাধন মুচির একটু খোঁজ নিতে এলাম। হ্যাঁ তো এখন নাই, রাতের দিকে হের কালা বিলাই নিয়া কই জানি গেল। কোথায় গেছে কিছু জানিস না? না ভাইজান, জিগাইলাম, তারপরেও কিছু কইল না, সোজা হাইটা চইলা গেল। কোন দিকে গেছে বলতে পারবি? শরীফুল স্টেশনের বিপরীতে থাকা কবরস্থানের রাস্তা দেখিয়ে বলল, ওই দিকে গেছে। রাস্তাটার দিকে তাকিয়ে বললাম, কখন ফিরবে জানিস কিছু? শরীফুল মাথা নেড়ে বলল, না ভাইজান, হেইটা কইতে পারুম না। শরীফুলের দোকানে চা আর রুটি দিয়ে নাস্তা সারলাম। তারপর হারাধন মুচির জন্য বসে অপেক্ষা করতে লাগলাম। এর মাঝে আমার আর শরীফুলের মধ্যে হারাধন মুচিকে নিয়ে দু একটা কথা হতে লাগল। কথা হওয়ার এক পর্যায়ে শরীফুল জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে ভাইজান? কাল রাত থেকে শুধু হারাধন মুচির কথা কইয়া যাইতেছেন। হ্যাঁ, কি আপনার উপর জাদু টাদু করছে নাকি? আমি হেসে বললাম, না রে শরীফুল, কোনো জাদু করেনি, এমনি একটু খোঁজ নিতে আসলাম। সকাল গড়িয়ে দুপুর হল, তবুও হারাধন মুচি ফিরে এলো না। একবার মনে হল দুপুরের খাবারটাও শরীফুলের দোকানেই সেরে নিই, কিন্তু পরবর্তীতে মনে পড়ল বাড়িতে আজ আমার প্রিয় ইলিশ মাছ রান্না হয়েছে। তাই বাড়ির দিকেই রওনা দিলাম। খেতে বসেও আমার হারাধন মুচির কথাই মনে পড়তে লাগল। শুধু হারাধন মুচি বললে ভুল হবে, হারাধনের বিড়ালটার কথাও মনে পড়তে লাগল। বিকেল হতেই আবার রেল স্টেশনের দিকে পা বাড়ালাম। হাঁটতে হাঁটতে আমার মনের ভেতর কয়েকটা প্রশ্ন ঘুরতে লাগল। গত ১ বছর ধরে হারাধন মুচিকে দেখছি, কিন্তু কখনো তো আমার তার জন্য এতটা অস্থির লাগেনি। তাহলে গতকাল সন্ধ্যায় তাকে দেখার পর থেকে এমন অস্থির লাগছে কেন? আর ঘুরে ফিরে বারবার কালো বিড়ালটার কথা মনে পড়ছে কেন? স্টেশনে পৌঁছে দেখি হারাধন মুচি তার ছাউনির নিচে নেই, অথচ এই সময়টাতে তার এখানেই থাকার কথা। শরীফুলকে জিজ্ঞাসা করতেই সে বলল, হ্যাঁ তো এখনও আহে নাই। সেই সকালে গিয়েছে, কিন্তু এখনও আসেনি। স্টেশনের বিপরীতে থাকা কাঁচার রাস্তাটার দিকে তাকিয়ে হারাধনের কথা ভাবতে লাগলাম। এই ফাঁকে বার দুয়েক শরীফুলের দোকানে চা খেলাম। সন্ধ্যা হওয়ায় পরেও যখন হারাধন মুচি ফিরল না, তখন এক প্রকার বাধ্য হয়েই স্টেশনের বিপরীত পাশের রাস্তার দিকে পা বাড়ালাম। শরীফুল পেছন থেকে ভয়ার্ত কণ্ঠে ডেকে বলল, ভাইজান, এই ভর সন্ধ্যায় এদিকে কই যান? আমি কোনো জবাব দিলাম না। স্টেশন পার হয়ে কাঁচা রাস্তা দিয়ে সোজা পুরনো আর পরিত্যক্ত কবরস্থানের দিকে এগোতে লাগলাম। রাস্তাটার শেষের দিকে বিশাল কবরস্থান রয়েছে, অনেক পুরনো কবরস্থান। একটা সময় গ্রামের সকল মানুষকে এখানে কবর দেওয়া হতো। গত কয়েক দশক যাবৎ এখানে আর কাউকে কবর দেওয়া হয় না। হাঁটতে হাঁটতে একদম রাস্তার শেষ মাথায় চলে এলাম। সামনে আর কোনো পথ নেই।
রয়েছে অসংখ্য মানুষের পুরনো ভাঙা কবর। অন্য সময় হলে এই সন্ধ্যাবেলা এদিকে আসার সাহস পেতাম না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আজ আমার একটুও ভয় লাগছে না, যেন হঠাৎ করেই আমার সকল ভয়ডর উধাও হয়ে গিয়েছে। পুরনো কবরস্থানের কিছুটা বামে একটি কবরের সামনে হারিকেনের মৃদু আলো দেখতে পেলাম। কাছে যেতেই দেখলাম হারাধন মুচি তার বিড়াল নিম্মুকে নিয়ে বসে রয়েছে একটি ভাঙা কবরের সামনে, আর তার পাশে থাকা হারিকেনটি মিটিমিটি করে জ্বলছে। আমাকে দেখেই হারাধন মুচি বলল, আইসেন ভাইজান, আমনের জন্যে অপেক্ষা করতেছি। হারাধনের কথা শুনে আমি অবাক হলাম। সে বলে কি, এই সন্ধ্যাবেলা পুরনো কবরস্থানে নাকি আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি বললাম, শরীফুলের কাছে শুনলাম তুই নাকি সেই সকালে এখানে এসেছিস, তো এখনও বসে আছিস কেন? হারাধন কোনো কথা বলল না, মুখ বন্ধ করে বসে রইল। প্রশ্নটা আরও কয়েকবার করার পরেও যখন সে কিছুই বলল না, তখন বিরক্ত হয়ে বললাম, এইভাবে মুখে তালা মেরে বসে না থেকে কিছু একটা বল। কি কমু? এই যে এখানে বসে আছিস কেন? নিম্মু আইতে চাইছে, তাই। নিম্মু আসতে চাইছে মানে? হারাধন কোনো কথা বলল না, চুপ করে সামনের দিকে তাকিয়ে রইল। এখানে আসার পর এ প্রথম হারাধনের চেহারার দিকে ভালোভাবে তাকালাম। তার চেহারা একেবারে ফ্যাকাশে। শুধু তার চেহারাই না, তার পুরো শরীর কেমন ফ্যাকাশে। হঠাৎ দেখলে মনে হবে তার শরীরে আর এক ফোঁটা রক্তও অবশিষ্ট নাই। এটা দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, তোর শরীরের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে শরীরে রক্ত নাই। সে বলল, হ ভাইজান, ঠিকই কইছেন, আমার শরীরে এখন কোনো রক্ত নাই। রক্ত নাই মানে? রক্ত কোথায় গিয়েছে? রক্ত খাইয়া ফেলাইছে। কে খেয়েছে? নিম্মু। বিড়াল মানুষের রক্ত খায় নাকি বোকা? নিম্মু তো রক্ত খাবে কি করে? নিম্মু খায় ভাইজান, ও মাইনষের রক্ত খায়। আর কি খায় তোর নিম্মু? আর কিছু খায় না। আর কিছুই খায় না? না ভাইজান, মাইনষের রক্তই ওর একমাত্র খাওন। তো কই পাইলি তোর নিম্মুরে? হারাধন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এইহানে ভাইজান, এই ভাঙা কবরে। সামনে থাকা ভাঙা কবর দেখিয়ে দিল সে। হারাধনের চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। বুঝতে পারলাম সে নেশা-টেশা করেছে, তাই এমন উল্টাপাল্টা বকছে। একটা বিড়াল কি করে কারো রক্ত খাবে? হারাধনকে বললাম, তুই তো কখনো নেশা-টেশা করিস না, তাহলে আজ নেশা করলি কেন? হারাধন কোনো কথা বলল না, চুপ করে রইল। ইতোমধ্যেই ঘোর অন্ধকার নেমে এসেছে। চারদিকে কেমন একটা চাপা নীরবতা বিরাজ করছে। দূরে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, চল রে হারাধন, এবার ফিরে যাওয়া যাক, অনেক রাত হয়েছে। হারাধন বলল, আমনে যান ভাইজান, আমি যামু না। যাবি না কেন? হারাধন চুপ করে রইল। এবার মহা বিরক্ত হয়ে ধমক দিয়ে বললাম, দেখ, তুই নেশা করেছিস, এখন পাগলামি করিস না। যা বলছি শোন, চল ফিরে যাই। আমি যাইতে পারুম না ভাইজান। কেন পারবি না? সে আবার চুপ করে রইল। আমি বললাম, যেতে পারবি না ঠিক আছে, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। সে গম্ভীর গলায় বলল, না ভাইজান, আমনে যান, আমি আর যামু না। কেন যাবি না? দোকান খুলতে ভালো লাগে না? লাগে। তাহলে কেন যাবি না? কারণ আমি আর বাইচ্চা নাই ভাইজান। কথাটা বলেই হঠাৎ বাতাসের মতো চোখের সামনে থেকে উধাও হয়ে গেল হারাধন। সাথে সাথে চাপা আতঙ্কে আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের একটা শিহরণ বয়ে গেল। ভাঙা কবরের পাশে পড়ে থাকা হারিকেন আর বিড়ালটাকে নিয়ে দৌড় দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই শরীফুলের দোকানের সামনে এসে পৌঁছে গেলাম। আমাকে পাগলের মতো দৌড়ে আসতে দেখে ছুটে এলো শরীফুল। তাকে কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে জ্ঞান ফেরার পর শরীফুলের দোকানে চা খেতে গেলাম। রাতের ঘটনা শরীফুলকে সব খুলে বললাম। সব শুনে শরীফুল চোখ বড় বড় করে যা বলল, তাতে আমার মেরুদণ্ড দিয়ে আরও একবার
ভয়ের শিহরণ বয়ে গেল। কবরস্থানের পাশে হারাধনের লাশ পেয়েছে পুলিশ। রক্তশূন্যতায় হারাধন মারা গিয়েছে। পুলিশের ধারণা কেউ বা কারা হারাধনের শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়েছে, আর তাতেই হারাধনের মৃত্যু ঘটেছে। এরপরের কয়েকটা দিন হারাধনের জন্য বেশ মন খারাপ হল। তবে সেদিন রাতে হারাধন আর আমার মাঝে কথোপকথনের ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। হারাধনের ভাষ্যমতে সে তার রক্ত নিম্মু অর্থাৎ কালো বিড়ালটাকে খাইয়েছে। সে এও বলেছে বিড়ালটা শুধু মানুষের রক্তই খায়, অথচ গত কিছুদিন ধরে বিড়ালটা আমার কাছেই রয়েছে। দিব্যি অন্য সব বিড়ালের মতো মাছের কাঁটা, দুধ এগুলো খেয়ে চলছে ও। তাহলে হারাধন কি মিথ্যে বলেছে? একবার মনে হল হারাধনের সাথে হওয়া কথোপকথন সম্পূর্ণ আমার মনের কল্পনা, কিন্তু তারপরেই মনে প্রশ্ন জাগল, তাহলে শরীফুল অজ্ঞান অবস্থায় আমাকে বাড়ি আনল কি করে? কিছুদিন ধরে নিম্মু কিছুই মুখে দিচ্ছে না, যাই দিই সেটা থেকেই মুখ সরিয়ে নেয়। বেশ কয়েকবার দুধের বাটিও ফেলে দিয়েছিল। হঠাৎ করে বিড়ালটা সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিল কেন বুঝতে পারছি না। টেবিলের উপরে থাকা ছুরিতে আচমকা হাত লেগে হাতের খানিকটা অংশ কেটে গেল। সাথে সাথে গড়গড়িয়ে রক্ত বেরিয়ে পড়তে লাগল। এমন সময় নিম্মু দৌড়ে এসে আমার হাত চাটতে লাগল। চাটতে চাটতে গড়িয়ে পড়া রক্ত খেতে লাগল। এ দৃশ্য দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। তাহলে হারাধনের কথাই কি ঠিক? এই বিড়াল শুধু মানুষের রক্তই খায়? এতটুকু পরে নড়েচড়ে বসলেন প্রাণী বিশেষজ্ঞ আজগর আলী। ভারী চশমার ফাঁক দিয়ে একবার তার সামনের খাঁচায় বন্দি থাকা কালো বিড়ালটার দিকে তাকাল। তারপর আবার খুলে রাখা ডায়েরিটায় মন দিল। ডায়েরির শেষ 2 পৃষ্ঠায় লেখা, গতকাল থেকে শরীরটা কেমন দুর্বল লাগছে। মনে হচ্ছে ধীরে ধীরে শরীরের সকল শক্তি হারিয়ে ফেলছি। একবার ডাক্তার এসে দেখে গিয়েছে। ডাক্তার জানালো আমার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে, তবে রক্তশূন্যতার কারণ খুঁজে পাননি। আমি কিছুই বলিনি। আমার শরীরে রক্তশূন্যতার কারণ আমি জানি। নিম্মু প্রতিদিন একটু একটু করে আমার রক্ত খেয়ে নিচ্ছে, ঠিক যেমনটা হারাধন মুচির রক্তও খেয়েছে। আমি চাইলেও কিছুই করতে পারছি না। বিড়ালটার মধ্যে অদ্ভুত মায়া রয়েছে, যে মায়া আমি চাইলেও কাটিয়ে উঠতে পারছি না। আর সে মায়াই আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। নিজের মৃত্যুর কথা জেনেও প্রতিনিয়ত নিজের রক্ত খাইয়ে চলেছি ওকে। আমার শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে গেলে ও হয়তো অন্য কাউকে তার মায়ায় আটকাবে, এবং পরেই সেই ব্যক্তির রক্তও ধীরে ধীরে খেয়ে নিবে। ঝট করে ডায়েরিটা বন্ধ করে ফেললেন আজগর আলী। আর চোখে তাকালেন তার সামনের থাকা খাঁচায় বন্দি কালো বিড়ালের দিকে। সত্যি কি বিড়ালটার মধ্যে এমন অদ্ভুত কিছু আছে? ডায়েরিটায় এরপর আর কিছু লেখা নেই। শেষ লেখাটার 2 দিন পরই ডায়েরির লেখকের রক্তশূন্য লাশ পাওয়া যায় তার নিজের ঘরে। লাশের পাশে বসে মিউ মিউ করছিল কালো বিড়ালটা। পুলিশ বিড়ালের মুখে রক্ত দেখে খাঁচায় বন্দি করে পাঠিয়ে দেয় প্রাণী বিশেষজ্ঞ আজগর আলীর কাছে। এর দিন 2 বাদে থানা থেকে এক কনস্টেবল এসে আজগর আলীকে ডায়েরিটা দিয়ে যায় এবং সে সাথে বিড়ালটার মধ্যে আদৌ এমন কোনো প্রবৃত্তি আছে কিনা সেটা পরীক্ষা করতে বলে। খাঁচা থেকে বিড়ালটাকে বের করলেন আজগর আলী। এরপর কোলে তুলে আদর করতে লাগলেন। এমন একটি নিরীহ বিড়ালের নামে এমন অদ্ভুত কথা শুনে নিজের কাছে কেমন লাগছে তার। উনি বিড়ালটাকে পরীক্ষা করে দেখেছেন। এই বিড়াল অন্য সব বিড়ালের মতোই নিতান্তই নিরীহ একটি প্রাণী। মুখে যে রক্ত দেখে পুলিশ বিড়ালটাকে এখানে পাঠিয়েছিল, ওই রক্তটা ইঁদুরের রক্ত ছিল। বিড়ালটাকে খাঁচায় বন্দি করে বাসায় চলে এলেন প্রাণী বিশেষজ্ঞ আজগর আলী। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতে গেলেন। এপাশ ওপাশ করতে করতে অনেক সময় পার হয়ে গেল, তার ঘুম এলো না। কেন জানি ঘুরে ফিরে বিড়ালটার কথাই মনে পড়তে লাগল। না ঘুমিয়ে শুধু বিছানায় এপাশ ওপাশ করে রাত কাটিয়ে দিলেন তিনি। রাতের এই পুরো সময়টা মুহূর্তের জন্য মাথা থেকে বিড়ালটার কথা সরাতে পারেননি। বিছানা ছেড়ে উঠেই কোনো মতে রেডি হয়ে ভোরবেলায় বেরিয়ে পড়লেন ল্যাবরেটরির উদ্দেশ্যে। এত সকালে
আজগর আলীকে দেখে ল্যাবরেটরির সিকিউরিটি গার্ড অবাক হলেও কিছু বলল না। ল্যাবের গেট খুলে বসে রইল নিজের জায়গায়। ল্যাবে ঢুকেই প্রথমে বিড়ালটাকে খাঁচা থেকে বের করে আনলেন তিনি। এরপর বিড়ালটাকে কোলে নিয়ে হুড়মুড় করে ল্যাব থেকে বেরিয়ে পড়লেন। দুদিন হল আজগর আলী ল্যাবরেটরিতে যান না। অফিস থেকেই বেশ কয়েকবার ফোনও এসেছিল, কিন্তু তিনি প্রতিবারই ফোন কল এড়িয়ে গেলেন। সারাটা দিন বিড়ালটার সাথে খেলতে লাগলেন। তবে ঝামেলা বাঁধল রাতের দিকে। রাতে হঠাৎ বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আজগর আলী কয়েকবার মাছ এবং গরুর দুধ দিলেন, কিন্তু বিড়ালটা সেগুলোর কোনোটাই মুখে দিল না। সকাল হতেই বিড়ালটার মিউ মিউ শব্দ বেড়ে গেল। অবশ্য মিউ মিউ বললে ভুল হবে, বিড়ালটার আর্তনাদ বেড়ে গেল। রাত থেকে কিছু খায়নিও। এদিকে সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগল নিম্মু নামের বিড়ালের আর্তনাদ। অস্থির হয়ে উঠলেন আজগর আলী। বিড়ালটার আর্তনাদ আর সহ্য করতে পারছেন না। কিছু দিলেও খেতে যাচ্ছে না। শেষমেশ আর সহ্য করতে না পেরে একটি ছুরি দিয়ে হাতের খানিকটা অংশ কেটে বিড়ালের দিকে আগিয়ে দিলেন তিনি। সাথে সাথে নিম্মুর আর্তনাদ বন্ধ হয়ে গেল। ছুটে এসে মনের আনন্দে আজগর আলীর হাত থেকে পড়া রক্ত খাওয়া শুরু করল। এর পরের কয়েকদিনে বেশ দুর্বল হয়ে গেলেন আজগর আলী। বাড়িতে শুধুমাত্র তিনি ছাড়া আর কেউ না থাকায় বিষয়টা কেউ জানতে পারল না। অফিস থেকে কয়েকবার ফোনও এসেছিল, কিন্তু শরীরের শক্তি না থাকায় উঠে গিয়ে ফোন রিসিভ করতে পারেননি তিনি। উনি বুঝতে পারছেন বিড়ালটা ধীরে ধীরে তার শরীরের সকল রক্ত খেয়ে নিচ্ছে। খুব বেশি একটা সময় আর টিকবেন না। যে কোনো সময় মৃত্যুর মুখে ঢলে পড়বেন। অথচ কোনো এক অদ্ভুত কারণে বিড়ালটাকে রক্ত খাওয়ানো বন্ধ করতে পারছেন না তিনি। হয়তো বিড়ালটার অদ্ভুত সেই মায়ার বাঁধনে উনিও জড়িয়ে পড়েছেন। এর দুদিন পর প্রাণী বিশেষজ্ঞ আজগর আলীর লাশ তার নিজ বাড়িতে পাওয়া গেল। থানার নতুন সাব ইন্সপেক্টর রমজান আলী, তার সাথে রয়েছে কনস্টেবল শফিক। আজগর আলীর লাশ পর্যবেক্ষণ করার পর শফিক বলল, স্যার, উনিও রক্তশূন্যতায় মারা গেছেন, ঠিক যেমনটা গ্রামের অন্য 2টা লোক মারা গেছে। রমজান আলী বললেন, শফিক, তোমার কি মনে হয়, খুনি কি একজন নাকি একাধিক? শফিক কিছুক্ষণ মাথা চুলকে বলল, ইয়েস স্যার, আমার মনে হয় খুনি একজনই, কারণ 3 জনেরই ঘাড়ের রক্তনালীতে বড় সিরিঞ্জের দাগ রয়েছে, যদিও দাগগুলো দেখতে দাঁতের মতো। আমার মনে হয় খুনি প্রথমে লোকদেরকে বেহুশ করে তারপর সিরিঞ্জ দিয়ে টেনে শরীরের সকল রক্ত বের করে নেয়। রমজান আলী বলল, তা হতে পারে, তবে এমন একটা বিপজ্জনক আর সাইকো খুনিকে এভাবে ঘুরতে দেয়া যাবে না, বুঝেছ? জি স্যার। লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালেন এসআই রমজান। হঠাৎ এমন সময় পিছন থেকে একটি বিড়াল মিউ মিউ করে উঠল। ঘুরে তাকিয়ে তিনি দেখেন একটি কালো বিড়াল মায়াভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রমজান আলী বিড়ালটাকে ডাকতেই তার কাছে ছুটে এলো। বিড়ালটাকে মুহূর্তেই ভালো লেগে গেল তার। বিড়ালটাকে কোলে তুলে নিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলেন থানার নতুন সাব ইন্সপেক্টর রমজান আলী।